নমস্কার বন্ধুরা, অয়ন কথা বলছি পুষ্পাকাউন থেকে। বন্ধুরা, একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে আসলাম। আপনারা সবাই জানতে চেয়েছিলেন নীলদার কাছে যে মার্চ মাসে গোলাপের পরিচর্যা কেমন হবে, তার সাথে যে পেস্টের যে প্রবলেমটা হয় মার্চে, সেই ব্যাপারে কিন্তু আজকে নীলদা আপনাদের রিকোয়েস্টেড ভিডিওটা করার জন্য রাজি হয়েছেন। তো সোজা কথা না বাড়িয়ে চলে যাব নীলদার কাছে। নীলদা, ওয়েলকাম টু পুষ্পাকাউন। একদম। আর আজকে এই সাবজেক্টের উপর একটা ভিডিও বানাচ্ছি যে মার্চ মাস পড়ে গেছে, রীতিমতো আমাদের আস্তে আস্তে আমরা গরমের দিকে এগোচ্ছি। এই সময় গোলাপের একটা পেস্ট কন্ট্রোলের যে ব্যাপারটা থাকে সেটা, আর ওভারঅল একটু হালকা পরিচর্যা যদি আপনারা বলে দেন। আপনি আমি আরম্ভ করছি। ব্যাপারটা হচ্ছে পেস্ট কন্ট্রোলটা মেনলি এই সময়ের জন্য সবচেয়ে বেশি ঝামেলা দেখতে ব্যাপার, কেননা এই সময় যখন মেনলি দেখতে হবে পোকামাকড় ব্যাপারটা বুঝতে গেলে যে পোকামাকড় কখন লাগে, কোন সময় লাগে, কি পোকা কোন সময় লাগে, কোন রকম পাতায় লাগে, এগুলো আগে জেনে নিতে হবে। মানে আন্তরিক ওষুধ মেরে গেলাম সেটা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার না। ওটা হয়তো লাগে তাক না লাগে তো হয়ে গেল, কিন্তু ব্যাপার হচ্ছে যে পয়সা নষ্ট, সময় নষ্ট হতে পারে, আবার গাছের ক্ষতি হতে পারে অকারণে। তো আমাকে জানতে হবে কি কোন পোকাটা কখন লাগে, কোন সময় লাগে, কী ধরনের পাতা লাগে, তারা চিনতে সুবিধা হতে পারে। তো মেনলি যখন গাছের নতুন পাতা ওঠে, নতুন পাতা বেরোয়, যেমন এখানে আমি দেখাতে পারি, এই যে এদিকটা চলে এলে এই যেমন নতুন পাতা উঠছে, ঠিক আছে, নতুন পাতা উঠছে, কাঁচা পাতা, কচি পাতা। তো এই ধরনের পাতায় অলওয়েজ থ্রিপস অ্যাটাক হয়। থ্রিপস অ্যাটাক এই ধরনের পাতায় বেশি হয়। তো থ্রিপস অ্যাটাক এই ধরনের পাতায় বেশি হওয়ার জন্য এই যে কাঁচা পাতা, এই যে কচি পাতা, কাঁচা পাতা, এদিকে এই কচি পাতা, কাঁচা পাতা, একদম এইসব ধরনের পাতায় প্রচণ্ড থ্রিপস অ্যাটাক হয়। পাতাগুলো কী হবে, থ্রিপস অ্যাটাক হলে কী হবে, এরকমভাবে কুঁকড়ে যাবে, এরকম উপরের দিকে গুটিয়ে যাবে, এরকম ধরনের কুচকে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এই থ্রিপস অ্যাটাক হলে কী হয়, আপনি ব্যাপারগুলো, এই গাছ কিন্তু বসে যেতে পারে, বাড়বে না। তো থ্রিপস কন্ট্রোলের জন্য এক সময় আমরা ইমিডাক্লোপিডের ওইটা তোমার ওই কনফিডার টাইপের ওষুধপত্র অনেক ইউজ করতাম। তো এখনও ইউজ করি, কিন্তু দেখা যাচ্ছে যে ওগুলোতে খুব একটা থ্রিপস অ্যাটাক যাচ্ছে না এখন, বা যায় না। কখন যাবে, একটু ডোজ বাড়িয়ে দিতে হবে। কনফিডেন্ট 1 ml 1 লিটার 1.5 ml 2 ml পার লিটারে করে দিতে হবে। মানে বিভিন্ন বহুদিন একটা ওষুধ ইউজ করার পরে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে জিনিসটাকে। তার ফলে ওগুলোকে একটু ডোজ বাড়িয়ে দিলে পরে কাজ হয়। তো আমি সেক্ষেত্রে দেখছি যে কনফিডার যদি শুধু না দিয়ে এবং এখানে অন্য আরও কিছু ওষুধপত্র দেওয়া যেতে পারে, তাহলে আরও ভালো কিছু হতে পারে। তো আমি এক এক করে সেরকম ধরনের কিছু জিনিসপত্রে আসবো। তো নীলদা, একটা কথা শুধু একটু ইন্টারাপ্ট করছি, এই যে কচি পাতাগুলো যখন ছাড়ছে, এই পাতাতেই কি মাইটসের অ্যাটাকটা মানে খুব বেশি হয়? না, আমি ওটাই দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আবার মাকড়ের অ্যাটাক যখন হয় না, মাকড় কিন্তু একটু উপরের কচি পাতায় লাগে না, মাকড় লাগে হচ্ছে একটু বয়স্ক পাতা, মানে এই ধরনের যে পাতা হবে না, একটু এই ধরনের যে পাতা হবে, এখানে মাকড় বেশি লাগে। এবার বলে দিই মাকড় কোন সময় লাগে। মাকড় লাগে হচ্ছে শীত শেষ হয়ে যাচ্ছে, গরম হাওয়া ঢুকছে, হিউমিডিটি বেশ বেড়েছে, সেই সময় কিন্তু মাকড় উৎপাত হয়। অ্যাকচুয়ালি মাকড় বা শীত এগুলো যখনই হয় না অ্যাটাক, ওগুলো তাদের প্রজননকাল হয়, ঠিক আছে। মাকড় খাওয়া দাওয়া করে ডিম পেড়ে রাখার ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো কন্টিনিউ রিসাইক্লিং হয়ে আবার নতুন করে প্রচুর মাকড় বংশবিস্তার করে, এই সময় এইগুলো লাগে। তো মাকড় লাগার সময় হচ্ছে যখন উত্তরে গরম হাওয়া মারবে, গরম হাওয়া মারছে যখন, সেই সময় কিন্তু মাকড় লাগার বেশ বিভিন্ন রকম চান্সেস থেকে যায়, মাকড় এসে ডিম পারবে। আরেকটা ব্যাপারও দেখা গেছে কিরকম, ধরো আমার বাগান পুরোটা রয়েছে এখানে, তো আমার এখানে এদিকে উত্তর বা এটা পূর্ব দিক, তো যে মুখ হাওয়া কন্টিনিউ দিতে থাকছে, গরম হাওয়াটা দিতে থাকছে, তো সেদিকে আগে মাকড়টা লাগবে। কারণ মাকড় কিন্তু ধুলোবালি যেখানে বেশি থাকে না, ধুলো ওড়ে যখন হাওয়ার সঙ্গে, লু থেকে ওই ধুলোর সঙ্গে কিন্তু মাকড়গুলো মেনলি আরও প্রবাহিত হয়ে আসে। যেদিক দিয়ে হাওয়াটা মারছে গরম হাওয়া, সেই দিকে আগে অ্যাটাক করবে। যেমন আমার এদিকে স্ট্যান্ডটা, এদিক থেকে হাওয়া ঢুকলে এদিকে আগে অ্যাটাক করতে পারে, কিন্তু আমি এই ব্যাপারটা জানি আমি গোটা বাগানে ওদিক ফদিক মাকড় খুঁজবো, দেখবো ওদিকে কিছু মাকড়টাকে প্রথম অবস্থায় নেই, তো আমি দেখবো মাকড় লাগেনি, কিন্তু এদিকে অলরেডি শুরু হয়েছে। তো আমি যদি হাওয়ার গতিবিধি এবং এটা যদি লক্ষ্য জানি, তাহলে বুঝবো আমি কোন দিকটা আমার আগে দেখতে হবে। এখন এখানে লেগে গিয়ে তারপরে ওখানে ছড়িয়ে পুরো বাগানে ওখানে গিয়ে দেখলাম, তো সেটা তো দেরি হয়ে গেছে না। এই জন্য আমাকে হাওয়ার গতিবিধি লক্ষ্য রাখতে হবে, কোন দিক দিয়ে হাওয়া মারছে, কোন দিক দিয়ে লু মারছে, সেটা দেখতে হবে। তারপরে সেখানগুলো আগে লক্ষ্য রাখতে হবে। বাহ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বন্ধুরা। আর এইবার আমি কন্ট্রোলের কথা বলি। কন্ট্রোল ব্যাপারটা দেখো, ইমিডাক্লোপিডের যদি আমি এই কনফিডার যদিও বা দিয়ে থাকি, তো সবসময় সেটাতে কাজ না করলেও আমরা চলে যাই একটু হায়ারে, সেটা হচ্ছে অ্যাডমায়ার মানে ইমিডাক্লোপিডের 70% যেটা আছে, ঠিক আছে। ওটা 2 লিটারে 5 থেকে 8 2 গ্রামে পাউচ পাওয়া যায়, 5 থেকে 8 গ্রাম মতন জল তৈরি হয়।
তো ওই যদি আমরা মাঝে মাঝে চালাতে পারি তাহলে কিন্তু খুব ভালো কন্ট্রোল হয়। এবার ওর সঙ্গে আমরা ওসিন নামে একটা ওষুধ আছে, ওসিনে 6.5 পাতা পাওয়া যায়, ওই ওসিন যদি আমরা ইউজ করি সেখানেও খুব ভালো ক্লিয়ারেন্স পাওয়া যাবে, এই ফিজ বা সাকিং পেস্ট সমস্ত কিছু। তো এই ধরনের ওষুধ যদি আমরা চালাতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। এখন এটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের হায়ার মলিকুল যেগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস মারলে বায়োট ফ্রেন্ডলিও হবে না, আবার এই ধরনের উপরি মলিকুল যদি কন্টিনিউ মেরে যাও তাহলে তলার গুণ আর কাজ করবে না। আমাকে দেখতে হবে কি এটা মাঝামাঝি দিক মেনটেন করতে হবে যাতে করে আমার সাপও মরা লাঠিও ভাঙে না। হ্যাঁ, যেমন জাম্প হিপ্রোলিনের একটা কম্পোজিশন, ওটাও খুব ভালো কাজ করে। 2 গ্রামের পাতা পাওয়া যায়, 2 গ্রামে 50 টাকা 7 টাকা দাম হয়, 2 গ্রামেরই দাম ওটা। ওগুলো একটু কস্টলি আর কি, ছোটো ছোটো পাতা বলে দামটা কম লাগছে, কিন্তু আফটারঅল দেখতে গেলে যথেষ্ট কস্টলি ওষুধ এগুলো। তো সেখানে জাম্পেও ভালো কাজ করে। তো এই ধরনের ওষুধগুলো যদি আমি কন্টিনিউ মারতে থাকি, ছোটো ছোটো 2 গ্রাম 3 গ্রাম পাতা নিয়ে এসে, পরে তলার কিছু আর কাজ করবে না। তো আমায় করতে হবে কি বায়োট ফ্রেন্ডলি করতে হবে। বায়োট ফ্রেন্ডলি করতে হলে কী করতে হবে আমাকে, একটা আমি অ্যাডমায়ার মারলাম হাই ডোজে, এবার 5-7 দিন পরে আমি একটা কনফিডার বা কাকা মিশিয়ে ওর সঙ্গে 1 গ্রাম কনফিডার একটা গ্রাম লিটার আর কি, মানে 1 ml কনফিডার 1 ml কাকা মিশিয়ে এটা স্প্রে করে দিই। ঠিক আছে, তাহলে একটা শুধু ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওসিন যেটা আপনি বললেন, ওসিনটা তো নর্মালি হোয়াইট ফ্লাইজের জন্য ইউজ হয় না। ব্যাপার হচ্ছে যে কোনো আজ পর্যন্ত ওষুধ বেরোয়নি যে পার্টিকুলার একটা ইনসেক্ট মারে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের গুগল করার ফলাফল, এইগুলো হচ্ছে গুগল বুদ্ধি বা গুগল করার ফলাফল। গুগলে গিয়ে দেখলাম ওষুধটা সম্বন্ধে পড়লাম, গুগলে ওষুধটা ওইটা লিখেছে, ওইটাই শেষ কথা না। একদমই কোনো আজ পর্যন্ত কোনো ওষুধ তৈরি নিয়ে পার্টিকুলার একটা ইনসেক্ট পেস্ট নষ্ট করবে। ঠিক আছে, তুমি যদি জানো তুমি গুগল পড়ে দেখবে একতারা মিলিবাগের জন্য কাজ করে, কিন্তু আমি গোলাপে একতারা যথেষ্ট পরিমাণে মারি, একতারা যে কোনো সাকিং খুব ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম সেটা যে একটা আবার একখানা আমরা জাম্প মারলাম, তারপরে আমরা একতারা মিলে দিলাম। তো একটা হাই একটা লো করে আমরা কিন্তু বায়োট ফ্রেন্ডলিও করতে পারি, রেজিস্ট্যান্ট পাওয়ারটাকেও বজায় রাখতে পারি। তো এই জিনিসটা আমরা করতে পারি। এবার আসতে হবে হচ্ছে তোমাদের এই বর্ষার কালে, একটু বর্ষার যখন ঢুকছে ভিজিবিলিটি একটু বেশি, সেই সময় দেখবে ছোটো ছোটো ফুল ফুটলে ফুল টুলের মধ্যে সব পাতায় কাটা কেউ খেয়ে নিয়ে গেছে। ঠিক আছে, বা তলার দিকে ফুটো এইগুলো, ওগুলোও আসে লেদা টাইপের একরকম মদ বা লেদা। ওগুলোর জন্য এমামেকটিন বেনজয়েড, আচ্ছা অ্যাবামেকটিন না, কিন্তু অ্যাবাসিন কম্পোজিশন, অ্যাবামেকটিনটা কিন্তু অ্যাবামেকটিন বেনজয়েড একটা কম্পোজিশন আছে। আমি কম্পোজিশনটা বলছি তার কারণ কি, এই অ্যাবামেকটিন বেনজয়েডে অনেকগুলো ওষুধ আছে। এবার এক জায়গায় একটা ডিস্ট্রিবিউটার একরকম ওষুধ, তখন আমি একটা ওষুধের নাম বলে দিলাম, যেমন অ্যাডমায়ার বললাম আমি দেখো 70%, ওটা যদি কেউ খোঁজ করে থাকেন তাহলে হয়তো যে এলাকায় অ্যাডমায়ার সেখানে বিক্রি হচ্ছে, আরেক জায়গায় অ্যাডমায়ার অন্য নামে বিক্রি হচ্ছে, দেখলো 70%, সেখানে অ্যাডমায়ার বায়ার কোম্পানি সেখানে ঢোকে না। বাস্তব কথা, তখন সে গালে হাত দিয়ে বসে পড়বে, অ্যাডমায়ার তো পেলাম না। এই ধরনের চিন্তা ভাবনার জন্য কম্পিটিশন বলে দিলে পরে ওই কম্পিটিশন কোনো ওষুধ পালি কাজে দেবে। একদম একদম, এই হলো আমি ওটার জন্য কম্পিটিশনটা বলে সুবিধা হয় তাতে। এমামেকটিন বেনজয়েড ওটা যদি আমি স্প্রে করি তাহলে কিন্তু এই লেদা টাইপের চিউইং যে পেস্টগুলো আছে ওগুলো কিন্তু চলে যাবে যথেষ্ট পরিমাণে। ঠিক আছে, এই চিউইং ইনসেক্টগুলো কিন্তু ভালোভাবেই চলে যাবে। এইবার আসি আমি মাকড় নিয়ে। মাকড়ে একসময় আমরা ইন্টারপিট বা কাকা ইউজ করি। আমরা একটু এদিকে ঘুরে চলে আসি। হ্যাঁ চলুন একটু বন্ধুদেরকে একটু দেখাতে হ্যাঁ তাহলে বেটার হবে। হ্যাঁ সেটাই নিয়ে আমরা মাকড়ে একসময় যেমন আমরা ওই কাকা ইন্টারপিট এই ধরনের ওষুধপত্র ইউজ করতাম। ঠিক আছে, তো মাকড় তারপর দেখা গেলো যে কাকা বা ইন্টারপিটে খুব একটা বেশি কিছু কাজ করছে না আস্তে আস্তে করে, মানে ওগুলো তো লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের মাকড়ের একটা অদ্ভুত ব্যাপার হলো, মাকড় যদি আমি পাতার তলায় ফোর্সে জল স্প্রে করি না, তাহলে পরে কিছুটা মাকড় নিধন হয়। নিধন মানে কি, মাকড় একটু অস্বস্তিতে পড়ে, মাকড় বেশি ভিজে ভাজা ব্যাপার বা ইয়ে থাকতে চেষ্টা করে না। কিন্তু এখন এটাও প্রশ্ন হচ্ছে, কড়া গরমে না আমাদের জল লাগছে 3-4 বার, কিন্তু আমরা যে এর চেয়েও বেশি কন্টিনিউ জল মারতেই থাকি সারাদিন ধরে বসে বা প্রচুর জল দিই, তাহলে কিন্তু গাছের বিপদের সম্ভাবনা হয়ে যাবে। বিশেষ করে যারা মাটিতে গাছ করে, আমরা না ঘেসে গাছ করছি 4-3 জল দিয়ে দিলাম, বা ভালো কথা হয়ে গেল। আমাকে তো গ্লোবাল দেখতে আমারটা বুঝলে হবে না, আমাকে তো গ্লোবালি আসছি এটা প্ল্যাটফর্মে, সেখানে আমার সবটা দেখতে হবে। যারা মাটিতে গাছ করে তাদেরকে এখন বুদ্ধি দিলাম জল স্প্রে করো, তারা জল স্প্রে করলে শিওর সংক্রান্ত হয়ে গেল। 4 বার যদি জল দেয় গাছের গাছ স্প্রে করে, বরবাদি হয়ে যায় একদম, মানে মুশকিলে পড়ে যেতে হবে। তো আমাকে দেখতে হবে শুধু ঘেঁষের গাছে যদি অতবার জল দিতে শুরু করে দিই আমরা, তাহলে মুশকিলের ব্যাপার হয়ে যায়। আর অত ফোর্সে মাকড়ের অ্যাকচুয়ালি মাকড়ের ব্যাপারটা জল দিয়ে কীভাবে মরে সেটা আমায় দেখতে হয়। মাকড় অ্যাকচুয়ালি জল দিয়ে মরে না,
মাকড় থাকে কিরকম, এরকম এরকম পুরোনো পাতার তলার দিকে না থাকে, এদের উপরে একটা এই পাতাটা দিয়ে দেখেন তাহলে তোমার সুবিধা হবে বলতে। তাহলে এই ধরনের পুরোনো পাতাতে দেখবে তলার দিকে একটা রেড মাইট হলে পরে একটু লাল লাল মানে কি, লাল মানে কি একটুখানি মেটে মেটে কালার, একটা মোচে মোচে ভাব থাকে। এবার এর ওপর একটা সরু সূক্ষ্ম জালতি মতন থাকে, ওটা হচ্ছে ওদের প্রোটেকশন, ওটা বাসস্থান, ওর ভেতরে ওরা থাকে। তা জল কন্টিনিউ এখানে পড়লে পরে কি ওই জায়গাটা নষ্ট হয়ে যায়, সিকিউরিটি কমে যায়, ইনসিকিউর হয়ে যায়, তার ফলে ওরা থাকতে চায় না, ওদের বাসস্থানটা ভেঙে গেলে পরে। তো এখন যদি আমি সারাক্ষণ, সেটার জন্য খুব প্রেশারফুলি জল দিতে, তো অত প্রেশারে যদি আমি গাছে সারাক্ষণ জল দিয়ে গাছ হিলাতে থাকবো, এটাও কিন্তু ব্যাপার আছে। গাছ যদি কন্টিনিউ ওয়েস্টার্ন ফোর্স দিয়ে আমি কন্টিনিউ গাছ এরম হচ্ছে, তাহলেও কিন্তু তোমার যদি চুলের মুঠিতে এখন ঝাঁকালাম, খানিক দিনে 5 বার করে আমি ঝাঁকালাম কাউকে, সে স্বচ্ছন্দ বোধ করবে? একদমই না, একদমই। এদেরও সেরকম ব্যাপার। যে প্রেশারে জল দিলে মাকড়ের ওই বাসস্থান নিধন হয়, সেই প্রেশারটা সবসময়ের জন্য সমীচীন দেওয়া নয় টেকনিক্যালি বলতে গেলে। এখন জল দিয়ে পাতা ধুলে পরে অনেকটা কিছুই ক্লিয়ার হয়, এটাই মানছি, এটা বাস্তবও বটে। কিন্তু মাকড় ক্লিয়ার করার জন্য এটা প্রেশার দিতে হয়, সেটা যদি কন্টিনিউ দিতে থাকি তাহলে গাছটা দেখবে ক্ষীণজীবী ক্ষয়টা খরবুটা তেলবুজে হয়ে যাচ্ছে। তো এবার আমি আসি যে মাকড়ের নিধনের ব্যাপারটা একটু আধুনিকভাবে কিভাবে করা যায়। সেটা হচ্ছে কাকা ইন্টারভিউ একসময় খুব ভালো কাজ করতো, কিন্তু হাল ফিলে দেখা যাচ্ছে কোনো কাজ করছে না, খুব একটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কম্পোজিশন এদিক ওদিক হয়েছে। তো আমরা যদি ওবেরন ইউজ করি, ওবেরন কিন্তু বা এটা খুব ভালো ওষুধ, ওবেরন ইউজ করলে এ কিন্তু মানে মোটামুটি প্রিভেন্টিভে খুব ভালো কাজ দেয়। প্রিভেন্টিভে মানে ওবেরন, একটা ব্যাপার কি মাকড় লেগে গেল তারপরে আমি ওবেরন ক্যাচ করছি, ওইটা করলে হবে না। আমাকে ওয়েদার বুঝতে হবে, ক্লাইমেট বুঝতে হবে, কখন মাকড় অ্যাকচুয়ালি লাগে। মানে কি ওই যে বললাম, যখন এই শীতের আমেজ চলে যাচ্ছে আস্তে আস্তে করে, গরম হাওয়া ঢুকতে শুরু করছে সকালের দিকে বা দিনের বেলার দিকে, একটু গরম হাওয়া মারছে, লু মারছে আস্তে আস্তে গরম হাওয়া, তখনই মাকড় ঢুকবে। তার সেইরকম সময় বুঝে মাকড়ের আমরা প্রিভেন্টিভে কন্টিনিউ চালিয়ে যেতে থাকবো, সপ্তাহে বা 5-7 দিন 10 দিনের মধ্যে একবার করে ওবেরন এটা চালিয়ে যেতে থাকবো। এবার শুধু ওবেরন চালাবো না, ওবেরনের সঙ্গে আমরা ফ্লিপসেরও কেউ চালাতে থাকলাম, যাতে নতুন পাতা গাছে এখন দেখো ভরপুর নতুন পাতাও রয়েছে গাছে। বাহ, ঠিক আছে, এই পাতায় মাকড় লাগবে, মাকড় লাগবে এই দিকের পাতাতে এখানে। তবে আপনার গাছের পাতা চমক এত সুন্দর, মানে সত্যি কথা, ওটাই তো আসল ব্যাপার। ফোলিয়েজ প্রপার ঠিক রাখতে হবে, গাছের স্বাস্থ্য, ফোলিয়েজ মানে স্বাস্থ্য। যখন গাছের স্বাস্থ্য ভালো থাকবে, ফোলিয়েজ ঠিক থাকবে, তাহলে গাছের রোগ ব্যাধি কম হবে। তো ওই ইন্টারনাল যে ক্যাপাসিটিটা খুব ভালো রাখতে পারে, একমাত্র ফোলিয়েজই ভালো ফোলিয়েজ হয়ে রাখতে পারে গাছের ভালো রকম চরিত্র। ঠিক আছে, তো ব্যাপার হলো কি এবার, তো আমাকে দেখতে হবে ওবেরন চালাতে থাকলাম আমি, ওবেরনটা আমার স্প্রে করতে হবে এই তলার দিক থেকে। আচ্ছা, মানে আমরা তো পাওয়ার স্প্রেতে পে করি না, তলায় নজর মারলাম তলার থেকে, মানে পাতার নিচ থেকে। ঠিক আছে, আচ্ছা। যদি ওকে ট্রান্সলিমিনেট অ্যাকশন আছে, ওপরে মারলেও নিচে যাবে, কিন্তু নিচে মারলে বেটার কাজ হবে একটুখানি। আর ওর সঙ্গে স্টিকার ইউজ করা যায়? স্টিকার ইউজ করা যায়, কিন্তু আমি একমাত্র বর্ষাকাল ছাড়া স্টিকার ইউজের পক্ষপাতী নই। আচ্ছা, কারণ স্টিকার ইউজ করলে সাফোকেটেড হয়ে যায় গাছ। ঠিক আছে, এই সাফোকেটেড হয়ে যাওয়াটা সেদিন রাত্রিবেলার জন্য একটা রাত্রি সাফোকেটেড করে দেওয়াটা আমার ভালো লাগে না খুব একটা। আচ্ছা আচ্ছা। একমাত্র যখন বৃষ্টি বাদলা পড়ার চান্সেস আছে, মানে হয় আমি ভাবছি হয়তো এখন ইয়ে করছি, এখন বৃষ্টি খানিকক্ষণ মধ্যে হতে পারে, ওইরকম সময় আমি স্টিকার ইউজ করি, আমি স্টিকার ইউজ করি না। ঠিক আছে, আচ্ছা। তো ইতিমধ্যে আমি মাকড়ে চালিয়ে দিলাম। এবার আমাকে করতে হবে কি, মাকড় লেগে গেল, হয়তো দেখা গেল রাতও লাগবেই, লেগে গেলে কি করতে, আমি সিডনা বলে একটা কোম্পানি ইউজ করি। সিডনা হচ্ছে একটা টাটার প্রোডাক্ট, সিডনা ওষুধ একটা। আচ্ছা, ওটা নকডাউন ব্যাপারটা আরো বেশি, কুইক নকডাউন। আচ্ছা, ওবেরনও কাজ করে 3-4 দিনের মাথায়, 2-3 দিনের মাথায়, কিন্তু সিডনা মানে ডে টু ডে কাজ করবে, 1-2 দিনের মধ্যেই কাজ করে। তো সিডনা চালিয়ে দিলাম, এরকম ধরনের কিছু কাজ করি। এবার ওবেরন বা সিডনা কন্টিনিউ ইউজ করি না, আবার কি হয়তো ওবেরন আর সিডনা ইউজ করলাম একটা করে ডোজ, এবার মাঝখানে করলাম কি একটা সপ্তাহে আবার আমি কাকা চালিয়ে দিলাম, সেটা 1.5 ml 2 ml পার লিটার চালিয়ে দিলাম। মানে একটু বাজেট ফ্রেন্ডলি নিয়ে এলাম, আবার ওবেরনটাকে কনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করতে দিলাম না, শুধু ওবেরন চালিয়ে যাচ্ছে কন্টিনিউ, তবে ওর তলায় কিছু কাজ করছে না, একদম ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। তখন আমার তো মাথায় হাত, মানে এত বাজেট বেড়ে যাবে, ওবেরনটা দামি ওষুধ। তো সেক্ষেত্রে আমাকে একটু ওই দাঁড়িয়ে পাল্লায় মাপজোপ করে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসটা করে আমাকে আবার তাকে লাইনে নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো করে আমি করতে পারি। তা আমি সেভাবেই করি, যাতে করে আমার পাতায় কোনো রকম আসে না কিছু। আর আমি এটা মনে করি কন্টিনিউ কিছু ওষুধ মেনে রাখলে পরে করে রোগ ব্যাধি আসে না। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর যেটা সবাই বেশিরভাগ ভোগে, স্কেল নিয়ে প্রচন্ড লোকে ভোগে। এই মার্চ মাসে স্কেলের প্রবলেম দেখা যায়?
মার্চে না একটু পরে থেকে আসবে, এখন থেকে তৈরি হতে থাকে ব্যাপার। একটু পরে যখন বর্ষা ঢুকছে তার আগে থেকে, গরমকাল পড়েছে তখন থেকে স্কেল ব্যাপারটা কি, এরকম মোটা ডাল যখন হবে না, এই ডালের মধ্যে গুটি 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 গোল 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 আঁশ মতন পড়ে থাকবে, ঠিক আছে, সেইটা হচ্ছে স্কেল। মানে স্টেচ মার্কস আর স্কেল কিন্তু এক জিনিস। আর স্টেচ মার্কস আমি দেখাই কোথাও কোনো ডালে স্টেচ মার্কস পড়েছে কিন্তু দেখাই, সেখানে স্টেচ মার্কসের সঙ্গে স্কেল ওনাকে গুলিয়ে ফেলে। তো আমি সেটা, আপনার গাছে তো না আছে কোনো রোগ, না আছে কিছু দাগ, না আছে শুধু চকচকে পাতা দেখছি আর সুন্দর সুন্দর স্বাস্থ্যের গাছ দেখছি। এটা কিন্তু আমি আমার নিজস্ব ভিউ দিলাম। হ্যাঁ, এবার আমি জানি না মানে স্টেচ মার্কস এইটার মধ্যে স্টেচ মার্কস অনেক গাছই আছে, এদিকে ওইদিকে গেলে এই ডালগুলো দেখো, এই ডাল মোটা হলে এই যে এরকম স্টেচ মার্কস পড়ে। আচ্ছা, স্টেচ মার্কস মানে কি জানা আছে? স্টেচ মার্কস মানে, হ্যাঁ, যে দেখবে মেয়েদের এই সব জায়গায় বা পেটে ফেটে আমরা ফেটে গিয়ে স্কিন ট্যানিং হয়ে যায়, দাগ ফেটে চুরি বেরিয়ে যায়, ওগুলো স্টেচ মার্কস বলে। সেটা গাছের ক্ষেত্রে হয়, সেটা ছেলেদের হয় সব জায়গায় মাঝে মাঝে, একদম যেখানে মাংস বেশি। তো ওটা গাছের ক্ষেত্রে যখন গাছ সেকেন্ডারি গ্রোথ নেয়, ভলিউমে বাড়ে, লম্বায় না আয়তনে বাড়ে, তখন দেখবো ওই স্টেচ মার্কস গুলো পড়ে গাছ। ছেলেদের তো বয়স সন্ধিকালে হবেই, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। তো ওই স্টেচ মার্কস গুলোই এখানেও দেখা যায়। তো স্টেচ মার্কসকে বা স্কেল ধরে ট্রিটমেন্ট করাটা বোকামি। স্টেচ মার্কস লম্বা 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 ফাটাফাটি দাগ পড়বে, এটা স্টেচ মার্কস বলে। আচ্ছা নীলা, এটা কেন হয় স্টেচ মার্ক? দেখো, এটা হচ্ছে ব্যাপারটা, আমার স্টেচ মার্কস আমাদের কেন পড়ে আমি বলে দিই। এই ধরো এখানে পড়ছে, আগে এই ভলিউম ছিল, আমার এখন ভলিউমটা এখানে চলে এলো, তাহলে উপরের চামড়াটা আমার তো বাড়তে শুরু করছে, মানে সেই ভেতরের যে চর্বিটা ওটা বেরিয়ে আসছে, ঠিক ঠিক, তার ফলে একটা দাগ পড়ছে। ওটা আগে ছিল এইটুকু, সেটা এখন এতটা হয়ে গেছে, তাহলে তো সেটা ওইটা থেকে স্টেজ মার্কস বলা হয়, ঠিক আছে, ঠিক কথা। তো এই হচ্ছে ব্যাপারটা, হঠাৎ করে ভলিউমটা বেড়ে গেল আরে তখন ওই স্টেজ মার্কস গুলো আসে। তো স্টেজ মার্কসকে আবার যদি স্কেল ধরে ফেলা হয় সেটা মুশকিল। স্টেজ মার্ক লম্বা লম্বা, স্কেল হবে গুটি গোল 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 আসার, ঠিক আছে। তো এবার আমি আসি স্কেলের জন্য। স্কেলের জন্য আমি যদি ইউজ করি ওই অ্যাডমায়ার টাইপের কিছু ওষুধ ইউজ করি আমি, অ্যাডমায়ার, যেটা এক্ষুনি বললাম ইমিডিয়েটলি 70% গোছে, তাহলে কিন্তু স্কেল অনায়াসেই মানে নিধন করা যাবে। নিধন করার একটা পদ্ধতি আছে। সেটা কিরকম পদ্ধতি? আমরা যেমন ফগিং করি, যখন ফগিং করি ওষুধপত্র দিই, তখন কি আমরা পাতা পাতা দিই, তখন আমি কি করব, এইরকম ডাল ধরে একদম ডাল ধরে মারবো। আচ্ছা, শুধু ডাল ধরে মানে পাতার সঙ্গে ডাল ধরে মারবো। এটা ওষুধ বেশি লাগবে জল, কিন্তু ডাল ধরে মারবো, ডালগুলোকে আমি ওষুধ মারবো। নীলা, একটু এক্সকিউজ করছি বন্ধুরা, দেখুন এই ব্যাসালটির থিকনেস দেখুন, এই যে আমি দেখাচ্ছি, দেখুন লিডিং ব্যাসেল, এটা লিডিং ব্যাসেল, দেখুন শুধু থিকনেস দেখুন। এইগুলো না দেখবেন, এইখান থেকে গোলাপ দেখলে সবার আগে এইগুলো দেখবে না কিরকম ভাবে ফাটিয়েছে নীলা, সেটাও দেখুন। নীলা দেখিয়ে দিন একবার, এই ব্যাসালটি দেখুন, এখানে শেষ হয়ে এখান থেকে ফেটেছে কিরকম। এইটা আরেকটা, এই যে আরেকটা, লিডিং ব্যাসেল, এগুলো লিডিং ব্যাসেল দেখেছেন, দেখুন গাছের। আচ্ছা, মাহিরাজটা দেখিয়ে দিন, কেন এগুলো না দর্শকরা না দেখলে বুঝবে না। আজকাল এই যে মোটা মোটা এগুলো নতুন সবই কাঁচা একদম, এইটা এইটা এইটা, ওরে বাবা, এইটা ভাবা যায়, এই যে ওইখানে এইটা, ঠিক আছে, এইটা এদিক থেকে আরো বেরিয়েছে, এইখান থেকে উঠছে আরো, এইখানে আর একটা, ঠিক আছে, এদিকে তো পুরো শুয়ে পড়েছে বেশ কয়েকটা। সেটাই, ওখান থেকে ওটা বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে এইরকম মোটা মাল হবে, এই যে এই ধরনের এইরকম মোটা কাঁচা অবস্থাতেই রয়েছে। তাহলে একে পরের বছরে আমি কোথায় বিভৎস মানে মারাত্মক আকার ধারণ করবে, এই মাল থেকে সাব-ব্রাঞ্চেস কিনতে পারো পরবর্তীকালে, সেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই তো পাতি বাচ্চা গাছ হুয়াম, হ্যাঁ, এখানেই কি উঠছে, এই পাতি, এইটুকুনি গাছ, 1 বছর বয়স, এই যে উঠছে এরকম, এইরকম মোটা মোটা উঠছে, বাপরে, ঠিক আছে, বিশাল ব্যাপার। তো এই হৃষ্টপুষ্ট করতে হবে, ঠিক আছে। মানে রীতিমতো দেখে মনে হচ্ছে যারা মানে সেই স্টেরয়েড নিয়ে বডি বিল্ডিং এর নামে যেরকম বড় বড় বডি বিল্ডার, আপনার গাছগুলোকে পুরো বডি বিল্ডারদের মতো লাগছে। মানে সিরিয়াসলি, এটা কিন্তু আমি মানে অন্যভাবে নেবেন না, মানে কথার কথা বলছি। এই তো এই দেখো, এখান থেকে ফাটছে, মাঝখান পড়া থেকে মোটা মোটা হয়ে এই উঠছে, ঠিক আছে, মোটা মোটা এই মোটা এইগুলোই আস্তে আস্তে করে বেড়ে উঠবে, কোদারি এই মাঝখান থেকে ফাটবে, এটা এইরকম গেতো হয়ে উঠছে, ঠিক আছে, এই মাঝখান থেকে ফাটছে। তো এইরকম যাই ফাটবে তলার দিক থেকে ফেটে এরকম মোটা হবে। ব্যাসাল তো অবশ্যই থাকবে, ব্যাসাল থেকে আবার শাখা বা লিডিং ব্যাসাল বুটে মোটা মোটা হয়ে উঠবে, তবে কি আরো বেশি ব্রাঞ্চেস পাবো না আমরা, সেটা হচ্ছে ব্যাপার। অবশ্যই ব্যাসাল তুলতে হবে, ব্যাসালের উপর দিয়ে আবার লিডিং ব্যাসাল তুলতে হবে, তবে গিয়ে ভলিউম বা সাব ব্রাঞ্চেস পাও বেশি। মানে একটা প্রজেক্ট, এটা একখানা, মানে ওই 1 বছর 2 বছরের মধ্যে গাছ দাঁড় করে দেওয়া যাবে না,
ঠিক। ভালো লম্বা প্রজেক্টে তোমাকে শেপ দিতে হবে সেই। আর এই প্রজেক্টের মধ্যে মনে রাখতে হবে যে আমার যেন প্রতি বর্ষাতে একটা ডাল না নষ্ট হয়ে যায়। একদম। গোলাপের মেন মানে ফেলিওর রিজন হচ্ছে ডাল চলে যাওয়া, সবচেয়ে বড় বিচ্ছিরি জিনিস। ডাল যেন না যায় একটা, ওইটা টার্গেট রাখতে হবে। সেটাই। এবার ফিরে আসি প্রসঙ্গে। তো স্কেলে এরকম ডাল ধরে মারতে হবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে তোমার স্কেলে ওশিন যদি আমি ইউজ করি, ওশিনকেও আমি যখন ওই সময়টা একদম ডাল পালা ধরে মারবো স্কেলটা। মানে আমরা এখন ন্যাচারালি কি ওই ওপরের পাতা পাতায় মারছি, গোড়ার দিকে ধান দিচ্ছি না, আমরা একদম তোলা থেকে ডাল ধরে ধরে স্প্রে করবো। এরকম ডাল ধরে নজর দিয়ে মারবো, মানে পুরো ডাল ধরে ধরে। আচ্ছা। ফগিংটা বেশ জোরালো ফগিং মারতে হবে, ওই ফুচ ওতে হবে না। মানে জল ছিটানো আর জল শ্বাসে স্প্রে দুটো আলাদা জিনিস কিন্তু। ঠিক। মানে একটা যদি আমি এরকম জল হাতে করে ছিটালাম, জলটা আর যেটা শ্বাস করে যত ছোটো ছোটো বিন্দু হবে জলে, তত তাড়াতাড়ি গিয়ে পাতার মধ্যে বসবে। আর মোটা মোটা দানা হবে না, ও বেরিয়ে যাবে। যত ছোটো ছোটো বিন্দুতে জলটাকে যতক্ষণে ভাঙতে পারা যাবে, তত বেশি ফগিংটা বেশি হবে, তত বেশি এফেক্টিভ হবে জিনিসটা। সেটাই হলো ব্যাপার। ওই জন্যই পাওয়ার স্প্রে লোকে ইউজ করে বেশি। ঠিক। আমরা পাওয়ার স্প্রেতে নজলও পাল্টে ফেলি, যে পাওয়ার স্প্রে নজলটা থাকে সেটাও দিই না আমরা, অন্য নজল দিই আরও বেশি ফগিংয়ের জন্য, আরও প্রেশার নজল দিই বেশি, আলাদা করে কিনতে হয়। সেটাই উচিত। এই কাজটা করলে তো অনেকভাবে অনেক পেস্ট চলে যায় অলরেডি। তো ভাই যাই হোক, এই ধরনের ওশিন বা অ্যাডমায়ার যদি ইউজ করা হয় তাহলে পরে খুব ভালো কাজ করে। এখন কোনো সময় দেখা গেলো এক্সট্রিম অ্যাটাক চলে এলো, অনেক সময় হয়ে যেতে পারে কোনো রকম ক্লাইমেট জনিত কারণে আশেপাশে অন্য অন্য বাড়ি বা অন্যান্য কোনো কারোর বাগান টাগান রয়েছে বা জলা জায়গা রয়েছে বা ধুলোবালি, যেখানে যেসব জায়গায় যাদের বাড়িতে আশেপাশে ধুলোবালির জায়গা বেশি, মেন রোড হাইওয়ে রয়েছে বা কোনো রকম এঁদো জায়গা রয়েছে, ডোবা বা গাছ রয়েছে বড় এইসব ধরনের আশেপাশে, ওখান থেকে পেস্ট হু করে ঢুকতে পারে, বিশেষ করে মাকড় ঢোকে ওইসব জায়গা থেকে। তো সেক্ষেত্রে স্ট্রং অ্যাটাক এসে গেল, তখন কি করা যাবে? তার জন্য তো কিছু ব্যাপার আছে। তখন কি ডেলিগেট। আচ্ছা। ডেলিগেট 20 ml এর বোতল পাওয়া যায়, 850 টাকা দাম নেয়, 450। ওই 20 ml এর ডেলিগেট ছোটো একটা বোতল কিনে নিয়ে ওকে ইউজ করতে হবে। ওকে ইউজ করলে কি হবে, ডেলিগেট ইউজ করলে তুমি কিছু বুঝতে পারবে না। যেমন অনেক ওষুধ না ফাইটোটনিক এফেক্ট থাকে, ফাইটোটনিক এফেক্ট হয়তো জানা নেই অনেকের, মানে এমন কিছু জিনিস দেওয়া থাকে যেটাকে গাছের পাতা ফাতা ঝকঝক হকচকে চকমকে হয়ে থাকে, ওষুধ দেওয়ার পরে গাছটাকে ফ্রেশ হয়ে যাবে, ওটা ফাইটোটনিক এফেক্ট বলে। ডেলিগেটের মধ্যে সব কিছু দেওয়া নেই, তাহলে গাছকে গাছ তুমি কিছু বুঝতে পারবে না কিছু হলো কি না, কিন্তু মারাত্মক রকমের কাজ করে যাবে। স্কেল কেন গোষ্ঠীর সময় যত হাঁটিয়ে দেবে। মানে ওটা কি শুধু অনলি ওই সেম মানে পেস্টিসাইডটাই মারা হবে না, আর ওর সঙ্গে কিছু অ্যাড করার দরকার নেই একদম? আচ্ছা। জলে তো অবশ্যই গুলতে হবে, মানে সেটাই বলছি আর কিছু। আচ্ছা। ডেলিগেট ইউজ করো। এছাড়া তুমি আরেকটা ওষুধ বলি, এক্সপোনাস। এক্সপোনাসের ছোট পাউচ পাওয়া যায়, ওটা এক্সপোনাসটা কিন্তু তোমার হচ্ছে কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড দেওয়ার কিন্তু নিয়ম আছে আলাদা। ও কিন্তু পুরো গাছ ভিজিয়ে দিতে হবে। আচ্ছা, যেমন একটু বলে দিন নীলদা। মানে একটু ধরে প্রচুর গাছে লাগছে, সেটা জাস্ট লোকাল ফগিং করলে হবে না। যেমন জাম্প বা ফিপ্রোনিল ওষুধের স্প্রে করার নিয়ম আছে। ফিপ্রোনিল কি করে, উড়িয়ে দেয়, মানে ফিপ্রোনিলের যে কোনো কম্পোজিশন উড়িয়ে স্প্রে করে দূর থেকে। আচ্ছা। ফিপ্রোনিল পুরো গাছ ভিজিয়ে মানে ফগিং করলে গাছের ক্ষতি হতে পারে, উড়িয়ে স্প্রে করে, ঠিক আছে। কিন্তু ওই কন্ট্যাক্ট যে রেসপন্স আছে কোনো জোরালো ফগিং করতে হয়, যে গাছের প্রতিটা অংশে লাগে। তো ওইরকম ধরনের স্পোনাস তাতেও একদম পুরো ঝেড়ে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওগুলো একটা দুটো করেই ডোজ মারা উচিত, ওগুলো কন্টিনিউ কিন্তু না হয়ে যায়। নেক্সট এক্সট্রিম অ্যাটাক হলে তবেই ইউজ করবে এগুলো, ঠিক আছে। প্রোটেক্টিভে, প্রিভেন্টিভে এগুলো নয়। এগুলো প্রিভেন্টিভ পয়সা বেশি আছে প্রচুর, আমি এগুলো কিনে ভর্তি করে নিয়ে মারছি বসে বসে, মানে কাজ খুবই ভালো হয়ে গেল, তারপর আর অন্য কিছু কাজ করবে না, তখন মনসা বিক্রি হয়ে যাবে। ঠিক ঠিক একদম। যদি ওটা মানে এক্সট্রিম পর্যায়ে চলে যায় ব্যাপারটা, তখন আর মানে একদম মানুষের মতোই ব্যাপারটা হচ্ছে। প্রথম যখন প্রাথমিক পর্যায়ে যাও, যখন মানুষ কোনো কাউকে স্টেরয়েড দেওয়া হয়, একটা টাইমের পর স্টেরয়েডটাও কাজ করে না। সেরকম পেট খারাপ হলে যদি অ্যান্টিবায়োটিক খেয়ে রাখতে থাকি, আমি মেট্রো খেতে থাকলাম, তারপর দেখালাম আমার ছোটখাটো এই কাজ করতে মেট্রো লিখে হচ্ছে। একদম 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 শুনতে মজার লাগলেও ব্যাপারটা খুবই দামি কথা। হ্যাঁ, এটা এই আমাকে এই ব্যালেন্সগুলো রাখতে হবে। মানে খুব স্ট্রং অ্যাটাক হলে তখন আমি ওটু ফটু খেতে পারি, আমি অন্য কোনো ওটু খেয়ে বসে রইলাম, কাজ তো হলো না, হলো ঠিকই, কিন্তু তারপর আবার অন্য কাজ করবে না, এর রিঅ্যাকশনও তো হবে। হ্যাঁ, সেটাই ওই জন্য আমি একদম স্ট্রং অ্যাটাক হলে এগুলো বলে রাখছি। মানে হয়তো অনেকেরই হবে, কেননা সবাই তো এত কন্ট্রোল করে, আমার মধ্যে পাতা একদম ঝিকিমিকি চম্পা, একদম একদম। সত্যি আমি অদ্ভুত লাগে, আমি বন্ধুদেরকেও দেখাই, বন্ধুরা একটা গোলাপ গাছকে
মানে তাহলে কিন্তু আমি 2 দিন ছাড়া ছাড়া ওষুধ মারছি না, 3 ছাড়া ওষুধ মারছি না, হ্যাঁ সত্যি মোটেও মারছি না কিন্তু। দেখুন বন্ধুরা, আপনারা একটু চাক্ষুষ করুন, দেখুন প্রত্যেকটা পাতার চমক এবং তার গ্লসিনেস, তার সারফেস একটু ভালো করে দেখুন। ফেসবুকে তো প্রচুর গ্রুপে প্রচুর অ্যাডমিন, প্রচুর মডারেটররা প্রচুর কথা বলেন, আমরা সত্যি কথা তাদের কথা যখন শুনি হাসিও পায়, আর শুধু দেখি, আর যারা এক্সপার্ট তারা কিছু বলেন না, বুঝলেন তো, খুব একটা বলতে চান না। নীলদার মতো মানুষকে অনেক রিকোয়েস্ট করে করে নীলদা বলেন আপনাদের জন্য, তার জন্য আমি তো খুবই নীলদার কাছে গ্রেটফুল যে নীলদা হেল্প করেন, কিছু কিছু ভাবে হেল্প করে দিচ্ছেন আপনাদেরকে। না বললে কি হয়, বিতর্ক তৈরি হয়ে যায়, মানে আমি কিছু বলছি হয়তো, মানে এখানে বাঙালির কিছু স্বভাব রয়েছে আর কি, মানে সবসময় এটা মানে কোনো ভালো আলোচনা থাকতে পারে না বাঙালি, সবসময় আর কি নেগেটিভিটির মধ্যে থাকা, কাউকে ধুনিকের আওতায় আনা, এইসব কোনো একটা ব্যাপার রয়েছে। তার জন্য আমি এইগুলো আলোচনা করি না, কেননা কি আমার দরকার কি আছে, ফালতু ভিলেন হয়ে তো লাভ নেই সেটাই। আর ফেসবুকে একটা গ্রুপে দেখি 10 জন 12 জন করে অ্যাডমিন আর মডারেটর, মহিলা অ্যাডমিন, তারা জানেন না কিছুই, তারা যত সব ভুলভাল কমেন্ট, ভুলভাল রেজলিউশন দেয়, তাতে কি হয় নতুন নতুন বাগানিরা গাছ করতে পারেন না এবং তারা অনুৎসাহিত হয়ে গাছ করাটাই ছেড়ে দেন। তাই জন্য তাদেরকে বলবো বন্ধুরা, একটুখানি এক্সপার্ট যারা, এক্সপার্ট গার্ডেনার যারা প্রো লেভেল গার্ডেনিং করে, তাদের সঙ্গে কথা বলুন, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, নীলদাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু একটা পেস্ট, এই যে পেস্ট অ্যাটাক নিয়ে নীলদা যে কথাগুলো বললো, আশা করবো আপনাদের খুবই ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন নীলদার কাছ থেকে কী কী ধরনের জিনিস আপনারা আরও ভবিষ্যতে পেতে চান। আমি কথা দিচ্ছি নীলদার সঙ্গে আলোচনা করে আমরা নিশ্চয়ই আবারও ভিডিও বানাবো, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওতে নীলদা বলল মার্চ মাসের কীরকম একটুখানি কেয়ার করবেন আপনাদের গোলাপগুলোকে, গাছগুলোকে ভালোবেসে, আর তাদের রোগবালাইয়ের প্রতিও নীলদা অনেক কিছু বললেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওতে ফাঙ্গাল অ্যাটাক নিয়ে বলবো। একদম একদম, থ্যাংক ইউ নীলদা, থ্যাংক ইউ। হচ্ছে এখন বর্ষাকাল ঢুকবে, এবার তো প্রচন্ড ব্ল্যাক স্পট, ডাইব্যাক ফাইব্যাক মারা শুরু করবে, ঠিক ওই ব্যাপারে প্রিভেন্টিভ কি কি করতে বলে দেবো। একদম একদম, ধন্যবাদ নীলদাকে, অনেক অনেক ধন্যবাদ নীলদা যে নিজের মানে আমার রিকোয়েস্ট রাখছে, এর জন্য আমি নীলদার কাছে অনেক অনেক গ্রেটফুল। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি অয়ন, সবাই ভালো থাকুন, নমস্কার।